ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েও নিস্তার পেল না বিবিসি। ব্রিটিশ গণমাধ্যমটির বিরুদ্ধে $1,000 কোটি ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা মার্কিন প্রেসিডেন্টের। এবার প্রশান্ত মহাসাগরে 3টি নৌযানে মার্কিন বাহিনীর হামলা, আহত 8। ভেনেজুয়েলার কাছাকাছি অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান ব্যবহারের অনুমতি ত্রিনিদাদ ও টোবাগোর। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ কাসেম ব্রিগেডসের খতিয়ে দেখার কথা জানালেন ট্রাম্প। শান্তিরক্ষী বাহিনীতে অংশ নিতে আগ্রহী অনেক দেশ। নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া ইউক্রেনকে ভূখণ্ড ছাড়ে চাপ না দিতে একমত ইউরোপীয় নেতারা। জার্মানিতে জেলেনস্কির সঙ্গে বৈঠক, শিগগিরই যুদ্ধ বন্ধের চুক্তি দাবি ট্রাম্পের। নিশ্চয়তা ছাড়া ইউক্রেনকে ভূখণ্ড ছাড় দিতে চাপ দেয়া যাবে না বলে একমত হয়েছে ইউরোপীয় নেতারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে জার্মানিতে অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আলোচনা সহজ না হলেও ফলপ্রসূ হয়েছে। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি স্থান দখলের পাশাপাশি বিভিন্ন শহরে হামলার দাবি করেছে রাশিয়া। পাল্টা কৃষ্ণ সাগরের নভরোসিস্ক বন্দরে রুশ সাবমেরিন ধ্বংসের দাবি করেছে কিয়েভ। পোক্রোভস্কের কাছে এই শহর ঘিরে লড়াই কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ড। তারা বলছে সেনাদের সহায়তায় নতুন লজিস্টিক রুট খোলা হয়েছে। রাশিয়া দাবি করেছে শহরের 30% বেশি এলাকা তাদের দখলে। রাশিয়ার দাবি, জাপোরিজিয়া অঞ্চলের ভারবারিভকা গ্রাম দখল করেছে তারা। অন্যদিকে ইউক্রেন বলছে রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি ডিপোতে হামলা চালানো হয়েছে। দুই পক্ষই শত শত ড্রোন ভূপাতিত করার দাবি করছে। এছাড়া কৃষ্ণ সাগরের নভরোসিস্ক বন্দরে রাশিয়ার একটি সাবমেরিনে হামলার দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা SBU। সি বেবি নামের আন্ডার ওয়াটার ড্রোন ব্যবহার করে সাবমেরিনটি অচল করে দেওয়া হয়েছে বলে দাবি কিয়েভের। রাশিয়া এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এদিকে জার্মানিতে জেলেনস্কির সঙ্গে ইউরোপীয় নেতাদের বৈঠকে বেলজিয়ামে জব্দ থাকা রাশিয়ার শত শত বিলিয়ন ডলারের সম্পদ ইউক্রেনের সহায়তায় ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে ইতালি ও বেলজিয়াম সহ কয়েকটি দেশ আইনি ঝুঁকি নিয়ে উদ্বেগ জানিয়েছে। জার্মানির বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে ছিলেন ইউরোপীয় নেতারা এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। বৈঠকে যুদ্ধবন্ধের সম্ভাব্য রূপরেখা, যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং ভবিষ্যৎ নিরাপত্তার ব্যবস্থার বিষয়টি গুরুত্ব পায়। এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আলোচনা সহজ না হলেও ফলপ্রসূ হয়েছে। যদিও নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া ইউক্রেনকে ভূখণ্ড ছাড় দিতে চাপ দেওয়া যাবে না বলে একমত হয়েছেন ইউরোপীয় নেতারা। ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যেই এবার প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে 3টি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে অন্তত 8 জন নিহত হয়েছেন। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথের নির্দেশে ওই হামলা চালানো হয় বলে জানায় মার্কিন সাউদার্ন কমান্ড। এমন পরিস্থিতিতে কারাকাসের কাছাকাছি অঞ্চলে মার্কিন বিমান ব্যবহারের অনুমতি দিয়েছে ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ ও টোবাগো। এদিকে ইউর নিষেধাজ্ঞা আরও 1 বছর নবায়নের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে মাদুরো সরকার। ভেনেজুয়েলা উপকূলে তেলবাহী ট্যাঙ্কার জব্দের পর এবার প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে 3টি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। হামলায় কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে। লাতিন আমেরিকায় সামরিক উপস্থিতি বাড়ানোর ধারাবাহিকতায় ভেনেজুয়েলার কাছাকাছি অঞ্চলে এই হামলাগুলো চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ডিসি। স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মার্কিন সাউদার্ন কমান্ড সাউথকম জানায়, সমরমন্ত্রী পিট হেগসেথের নির্দেশে আন্তর্জাতিক জলসীমায় ওই 3টি নৌযানে হামলা চালানো হয়েছে। এ সময় নিহতরা মাদক পাচারের সঙ্গে যুক্ত দাবি করলেও তার সপক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি সাউথকম। লাতিন আমেরিকার জলসীমায় যুক্তরাষ্ট্রের এমন হামলার মধ্যেই ভেনেজুয়েলার কাছাকাছি অঞ্চলে মার্কিন বিমান ব্যবহারের অনুমতি দিয়েছে ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ ও টোবাগো। আগামী কয়েক সপ্তাহ মার্কিন সামরিক বিমানের ব্যবহারে নিজেদের বিমানবন্দর খুলে দেওয়ার কথা জানিয়েছে দেশটি। এর আগে সোমবার মাদুরো দাবি করেন, ভেনেজুয়েলা থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত ক্যারিবীয় দেশটিও যুক্তরাষ্ট্রের সঙ্গে তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনায় জড়িত। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরও 1 বছর নবায়নের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ভেনেজুয়েলা। এটিকে একতরফা পদক্ষেপ, বেআইনি এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী উল্লেখ করে সংস্থাটি তীব্র সমালোচনা করেছে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ব্রাসেলসের এই সিদ্ধান্ত ইউর দিগ্ভ্রান্ত পররাষ্ট্রনীতির প্রতিফলন বলেও জানায় কারাকাস। এমনকি ইউ নেতারা ভেনেজুয়েলার বিরুদ্ধে অযৌক্তিক শত্রুতার পথে হেঁটে নিজেদের রাজনৈতিক পতনকেই ত্বরান্বিত করছেন বলে মন্তব্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর। যুক্তরাষ্ট্রে এবার ফেন্টানাইলকে ব্যাপক ধ্বংসের অস্ত্র ঘোষণা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এ নিয়ে নির্বাহী আদেশ জারি করার পর তিনি বলেন, মেক্সিকো, কানাডা ও চীনের সঙ্গে শুল্ক বাড়ানোর পেছনে মূল কারণই এই মাদকের কারবার। একই সঙ্গে ক্যারিবীয় অঞ্চল থেকে সমুদ্রপথে আসা মাদকের চালানগুলোকে যুক্তরাষ্ট্রের জন্য সামরিক হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন।
সম্প্রতি ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে মাদক বিরোধী অভিযান বাড়িয়েছে মার্কিন প্রশাসন। এবছরের মধ্যে 20টিরও বেশি সন্দেহভাজন মাদক কারবারি জাহাজে হামলা চালানো হয়েছে। এতে অন্তত 90 জন নিহত হয়েছেন। এরই মধ্যে বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প জানান তিনি ইতিহাস সৃষ্টিকারী একটি নির্বাহী আদেশে ফেন্টানাইলকে অস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে ফেন্টানাইলকে ব্যাপক ধ্বংসের অস্ত্র হিসেবে ঘোষণা করা হলো। ট্রাম্প আরও জানান, সামুদ্রিক পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মাদক এখন 94% কমে গেছে। তিনি বলেন, এবার তারা স্থলপথে তাদের ধরতে শুরু করবে। তিনি চালানগুলোকে সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন এবং তিনি আরও বলেন, এখন দেশের শত্রু হিসেবে আইনিভাবে ঘোষিত এই মাদক। মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সুচি জীবিত আছেন কিনা সে বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার ছেলে। দীর্ঘদিন কারাবন্দী থাকা সুচি এখন কেমন আছেন সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন তিনি। সংবাদ সংস্থাগুলোর সঙ্গে কথা বলে অং সান সুচির ছেলে জানান, 2021 সাল থেকে আটক থাকা তার মায়ের স্বাস্থ্য আগেও উদ্বেগের কারণ ছিল, তবে এখন পরিস্থিতি আরও গুরুতর, কারণ তিনি জানেন না সুচি বর্তমানে কেমন আছেন, এমনকি তিনি জীবিত আছেন কিনা সেটিও নিশ্চিত নন। তিনি কর্তৃপক্ষের কাছে সুচির স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। এই অনিশ্চয়তা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত 13 সন্ত্রাসী নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার আইএসপিআর এ খবর নিশ্চিত করে। ফিতনা আল খাওয়ারিজ সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থানে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। আইএসপিআর আরও জানায়, ভারত সমর্থিত গোষ্ঠীটিকে নির্মূল করতে অভিযান অব্যাহত আছে। এই অভিযানগুলো আজমে ইস্তেকহামের আওতায় সম্পন্ন হয়েছে, যা জাতীয় কার্যক্রম পরিকল্পনা অনুসারে ফেডারেল কমিটি অনুমোদন দিয়েছে। ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহতের পর গাজায় যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ তুলেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি বিষয়টি খতিয়ে দেখছেন এবং গাজার স্থিতিশীলতা রক্ষার জন্য আন্তর্জাতিক বাহিনী সম্প্রসারণের প্রস্তুতি চলছে। একই সঙ্গে ভারী বৃষ্টিতে ধসে পড়ছে যুদ্ধবিধ্বস্ত ভবন, বাড়ছে বেসামরিক নাগরিকদের প্রাণহানি। স্থানীয় সময় রোববার হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলা গাজার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। হামলায় নিহত হয়েছেন রাত সাদ। তিনি হামাসের সশস্ত্র শাখার প্রতিষ্ঠাতা এবং অস্ত্র উৎপাদন শাখার প্রধান। বিবৃতিতে ইসরায়েলের কার্যকলাপকে সব লাল রেখা অতিক্রম হিসেবে উল্লেখ করা হয়েছে। হামাস জানিয়েছে, রাত সাদ রকেট লঞ্চার, ক্ষেপণাস্ত্র এবং এন্টি ট্যাঙ্ক অস্ত্র তৈরির দায়িত্বে ছিলেন। তারা যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীদের দায় নেয়ার আহ্বান জানিয়েছে এবং যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করছে। নতুন কমান্ডার নিয়োগের কথাও ঘোষণা করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর অভিযোগ, রাত সাদ 2023 সালের 7 অক্টোবরের হামলার পরিকল্পনাকারীদের একজন এবং যুদ্ধবিরতির সময়েও অস্ত্র উৎপাদন চালিয়ে যাচ্ছিলেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানান, হামাসকে নিরস্ত্রীকরণই ইসরায়েলের মূল লক্ষ্য, এমনকি যুদ্ধবিরতি লঙ্ঘন বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, গাজার স্থিতিশীলতা রক্ষার জন্য আন্তর্জাতিক বাহিনী এর মধ্যেই কার্যক্রম শুরু করেছে এবং আরও দেশ এতে যোগ দেবে। এদিকে গাজায় ভারী বৃষ্টি ও ধ্বংসস্তূপের কারণে মানবিক সংকট আরও গভীর হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা প্রায় 9,000 মরদেহ উদ্ধার করতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় কর্তৃপক্ষ মোবাইল হোম এবং ক্যারাভান দেওয়ার আহ্বান জানিয়েছেন, কারণ তাঁবুতে জীবন নিরাপদ নয়। মেক্সিকোর মধ্যাঞ্চলে জরুরি অবতরণের সময় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 7 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার মেক্সিকো সিটির পশ্চিমে সান মাতেও শিল্পাঞ্চলে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আকাপুলকো থেকে ছেড়ে আসা ব্যক্তি মালিকানাধীন একটি জেট টুলুকা বিমানবন্দরের কাছে জরুরি অবতরণের চেষ্টা করছিল। একটি ফুটবল মাঠে নামার সময় পাশের একটি কারখানার ছাদের সঙ্গে ধাক্কা লেগে বিমানটিতে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। এ সময় বিমানটিতে 8 জন যাত্রী ও 2 জন ক্রু ছিলেন। দুর্ঘটনার কারণ তদন্তে শুরু করেছে কর্তৃপক্ষ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সীমান্ত সংঘাতের প্রভাব পড়েছে পার্শ্ববর্তী দেশ লাওসে। কম্বোডিয়ায় জ্বালানি সরবরাহের অভিযোগে দেশটিতে তেল পরিবহন পুরোপুরি বন্ধ করে দিয়েছে ব্যাংকক। এরই মধ্যে দফায় দফায় চলছে দুদেশের পাল্টা হামলা। নভেম্বরের বিরুদ্ধে আশ্রয় শিবিরে হামলার অভিযোগ তুলেছে অনুতিন প্রশাসন। এতে সেনা সদস্যের পাশাপাশি বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহতেরও দাবি করা হয়েছে।
টানা দ্বিতীয় সপ্তাহে গড়ানো থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাত চলছে বিতর্কিত সীমান্ত জুড়ে। উভয় পক্ষের সেনারা ভারী অস্ত্র, কামান ও বিমান ব্যবহার করছে। এই লড়াইয়ে এখন পর্যন্ত বহু সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সহিংসতার কারণে সীমান্ত এলাকার কয়েক লাখ মানুষ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালাতে বাধ্য হয়েছেন। কম্বোডিয়ার অভিযোগ, থাইল্যান্ড হামলার মাত্রা আরও বাড়িয়েছে। ড্রোন, ভারী কামান ও যুদ্ধবিমান ব্যবহার করে সামরিক ও বেসামরিক স্থাপনায় আঘাত হানার দাবিও করেছে নমপেন। দুই দেশের উত্তেজনার প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ লাওসে। কম্বোডিয়া জ্বালানি সরবরাহ ঠেকাতে লাওসগামী তেল পরিবহন পুরোপুরি বন্ধ করে দিয়েছে থাইল্যান্ড। থাই সামরিক কর্মকর্তাদের আশঙ্কা, লাওসের উদ্দেশ্যে পাঠানো জ্বালানির একটি অংশ গোপনে কম্বোডিয়ায় পৌঁছে যাচ্ছে এবং তা সীমান্তে চলমান লড়াইয়ে ব্যবহার করা হচ্ছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে অঞ্চলটির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ লাওস সীমান্তের চংমেক ক্রসিং দিয়ে। জ্বালানি সরবরাহ বন্ধ থাকলেও খাদ্য ও অন্যান্য নিত্যপণ্যের আমদানি রপ্তানি আপাতত আগের নিয়মেই চলবে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ। তবে বিশ্লেষকদের মতে জ্বালানি বন্ধের এই পদক্ষেপ সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। এই যুদ্ধের প্রভাব পড়েছে আঞ্চলিক কূটনীতিতেও। চলমান উত্তেজনার কারণে 16 ডিসেম্বর নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক বৈঠক পিছিয়ে 22 ডিসেম্বর করা হয়েছে। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী থাইল্যান্ডের অনুরোধেই বৈঠকটি স্থগিত করা হয়। এতে স্পষ্ট সংঘাত শুধু মাঠে নয়, কূটনৈতিক অঙ্গনেও চাপ সৃষ্টি করছে বলেই মত বিশ্লেষকদের।